আমাদের আজকের গল্প গরুর গাড়িতে মৃতদেহ। গল্পটি নেওয়া হয়েছে শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দ্বারকার দপ্তর থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায় এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৌশিক। গল্পের শব্দগ্রহণ ও ভাষা পরিবর্তনে রয়েছে ধূমকেতু। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বেশ কয়েকদিন ধরে আশেপাশের এলাকায় চুরি বেড়েই চলেছিল। কিভাবে কখন যে চুরি হচ্ছিল তা সহজে বোঝা যায় না। আমরা পুলিশের তরফে সম্পূর্ণভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আর শুধু তাই নয়, এ ব্যাপারে আমাদের একটা অন্য দলও গঠন করা হয়েছিল। আশেপাশে খোঁজরদের থেকে তথ্য জোগাড় করা এবং পুলিশের পোশাকের পাহারা নিয়ে রাতের বেলা বড় রাস্তার কাছে এখানে ওখানে গিয়ে পড়া। এই চুরিগুলো কিন্তু সাধারণ চুরি নয়। আশেপাশের এলাকা থেকে বেশ কিছু দামি জিনিসপত্র উধাও হয়ে যাচ্ছিল এবং সেইগুলো কোন পথ দিয়ে যে বেরিয়ে যাচ্ছিল সেটাই বুঝতে না পেরে এই পাহারার ব্যবস্থা করা হয়েছিল। রাতের বেলা শহর থেকে বাইরে যাওয়ার যে বড় রাস্তাটা রয়েছে সেই বড় রাস্তার কাছে পাহারার ব্যবস্থা করেছিলাম। আমি আর আমার সঙ্গে কয়েকজন কনস্টেবল, তবে তারা সবাই সাদা পোশাকে, বড় রাস্তার ছোট ছোট সংযোগগুলোতে পাহারায় ছিল। রাতের বেলা বাইরের দিকে থাকলে আগুন না জ্বালালে চলে না। তাছাড়া বর্ষার সময় আকাশের অবস্থাও খুব ভালো নয়। বিকেলের দিকেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। এখন অবশ্য রাস্তাঘাট শুকিয়ে এসেছে, কিন্তু আকাশের অবস্থা ভালো না। আগুন জ্বালিয়ে আমরা বসে আছি। তার পাশে টিমটিমে লণ্ঠন জ্বলে রয়েছে। বড় রাস্তা দিয়ে যে কটা ঘোড়া বা গরুর গাড়ি যায়। রাতের বেলা তো লোকজন বেশি যায় না, তবুও দু একজনকে দেখা গেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনই একটা গরুর গাড়ি ঠং ঠং শব্দ তুলে আর খুঁড়ে শব্দ করতে করতে এদিকে এগিয়ে আসছে। আমি বললাম, রামলাল, গাড়িটাকে ভালো করে দাঁড় করাও, দেখবে কোথাও যেন বাদ দেবে না, এমনকি কচুয়ান যেখানে বসে আছে সেই জায়গাটা পর্যন্ত। রামলাল আমার কথা শুনে বেশ উত্তেজিতভাবেই বলল, না না দারোগাবাবু, কোথাও বাদ দেবো না। আপনাকে একদম চিন্তা করতে হবে না। দুদিন আগে ওই গারোয়ান কচুয়ানের বসার জায়গার তলা থেকে ওই দামি পাথরের মূর্তিটা বেরিয়ে গেল। তারপর কি আপনি মনে করেন কোনো জায়গা বাদ দেবো আমি? হ্যাঁ, এই চলো। আমি গাছের তলায় আগুনের পাশেই রইলাম। ওরা এগিয়ে গিয়ে রাস্তার মাঝখানে ঘোড়ার গাড়িটাকে দাঁড় করালো। দূর থেকে দেখলাম ঘোড়ার গাড়ির কচুয়ানের ছোট্ট বসার জায়গার কাছে একটা আলো মিটমিট করে চলছে। গাড়োয়ানের চোখ মুখ একটু ঢুলু ঢুলু। রাতের বেলা যারা এভাবে গাড়ি চালায় তাদের মধ্যে অনেকেই সামান্য নেশা করে থাকে, যদিও এটা ভালো নয়। সে যাই হোক, আমি ভাবলাম এর কাছ থেকে কিছুই পাওয়া যাবে না। তাই ভেবে নিয়ে গাছের তলায় আবার এগিয়ে যাচ্ছি। এমন সময় রামলাল ডেকে উঠল, দারোগাবাবু, ও দারোগাবাবু, আরে তাড়াতাড়ি এদিকে আসুন, তাড়াতাড়ি আসুন। রামলালের চিৎকারে সম্বিত ফিরল। তাড়াতাড়ি উঠে এগিয়ে গেলাম সেই দিকে। এতক্ষণে রামলাল, একজন কনস্টেবল, কচুয়ানকে তার বসার জায়গাটা ছেড়ে দিয়ে টেনে নামাতে শুরু করেছে। কচুয়ান অসংলগ্নভাবে কিছু কথাবার্তা বলে যেতে লাগলো, যার কিছুই বোঝা যায় না। কি হয়েছে? কি ব্যাপার? কিছু খুঁজে পেয়েছো? দারোগাবাবু, আরে পেছনে একবার চলে আসুন, এলেই বুঝতে পারবেন। এখানে বলে রাখা ভালো, গাড়িটা ঘোড়ার গাড়ি নয়, গরুর গাড়ি। প্রথমে ঘোড়ার গাড়ি বলে মনে হয়েছিল, তাছাড়া দূর থেকে ভালোভাবে কিছু দেখাও যায় না। পরে বোঝা গেল যে সেটা গরুর গাড়ি। গরুগুলো কিন্তু বেশ খানিকটা রোগা। দূর থেকে এক পলক দেখে ঘোড়া না গরু এই দুয়ের মধ্যে ভুল হতেই পারে। সামনে বসে থাকা গাড়ির গাড়োয়ান ততক্ষণে নেমে এসেছে। ওপর দিকে একটা ছবির মতো করা হয়েছে, আর তার পেছনে খানিকটা জায়গায় ও জাতীয় কিছু একটা বাধা রয়েছে। রামলালের সঙ্গে পেছনের দিকে এগিয়ে লণ্ঠনের আলোতে সেই খড়ের মাঝখানে চোখ পড়তেই শিউরে উঠলাম। খড়গুলো বেশ শক্ত করে বাঁধা এবং সেটা গরুর গাড়ির দড়ির সঙ্গেও বাঁধা রয়েছে। তবে সেই খড়ের মাঝখান থেকে বেরিয়ে আসছে একটি পায়ের 3টে আঙুল, এবং সেই আঙুলগুলো দেখে অনুমান করা যায় যে এটা মানুষের পা ছাড়া আর কিছুই হতে পারে না। তবে পাগুলো দেখে মনে হলো কেমন যেন সাদার ফ্যাকাশে হয়ে গেছে, অর্থাৎ সেই মানুষটি আর বেঁচে নেই।
আমি বললাম, সর্বনাশ, একটা মৃতদেহ গরুর গাড়িতে করে পাচার করা হচ্ছে। মৃতদেহ পাচার। তাড়াতাড়ি ওকে জিজ্ঞাসা করো। আরেক বিচালির বোঝা ওখান থেকে নামিয়ে এখান থেকে মৃতদেহটা বার করো। রামলাল কয়েকদিন ধরে আমাদের সঙ্গে এখানে ওখানে বিভিন্ন কাজে রয়েছে। বিশেষ করে এই তল্লাটের কাজ শুরু হওয়ার পর থেকে সে আমাদের সঙ্গেই থাকে। তাদের হেড কনস্টেবল এই রামলালকেই বলা যায়। বেশ দশাসই চেহারা, গায়ের রঙটাও কালো। তবে দেখতে তেমন হলে কি হবে, তার মন এবং কথাবার্তা দুই বেশ ভালো। রামলাল সে খড়ের বোঝাটা নামাবার চেষ্টা করতে লাগলো। আমি এগিয়ে গিয়ে ততক্ষণে গাড়োয়ানকে রাস্তায় নামিয়ে একপাশে দাঁড় করিয়ে বললাম, তোমার গরুর গাড়িতে তো একটা মৃতদেহ পাওয়া গেছে। সত্যি করে বলো তো, কোথা থেকে নিয়ে আসছিলে? বুঝতে পারলাম তার নেশা ততক্ষণে কেটে গেছে। মৃতদেহের নাম শুনেই হোক কিংবা পুলিশের কথা শুনেই হোক, এখন তাকে বেশ স্বাভাবিক লাগছে। সেই কাঁদো কাঁদো গলায় হাত জোর করে বলল, বিশ্বাস করুন দারোগাবাবু, আমি কিচ্ছু জানি না। আমি জানি না আমার গাড়িতে ওইভাবে মৃতদেহটা এলো কি করে। আমি কিচ্ছু জানি না। তার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে আমি আমার লাঠিটা বাগিয়ে নিয়ে বললাম, জেলে নিয়ে গিয়ে দু ঘা পড়লেই কিন্তু সব কথা মুখ থেকে বেরিয়ে যাবে। এখনো সত্যি করে বল, তোর গাড়িতে ওই মৃতদেহ এলো কোথা থেকে? সত্যি বলছি, বিশালে দিয়ে আসার সময় একটু নেশা করেছি, সে কথা ঠিক। কিন্তু কিন্তু মরা আমি আনিনি। আমার বাড়িতে ছেলে মেয়ে রয়েছে। আমি আমি এই সমস্ত কিছু বলছে আমার ছেলের দিব্যিকে বলছি। আমি এই সমস্ত কিচ্ছু করিনি। আমি জানি না ওটা ওখানে করতে গিয়ে এলো। দারোগাবাবু, এটাকে অনেক ভয় দেখিয়েছি। আরে ফাঁসির কথা পর্যন্ত বলেছি, কিন্তু কিছুতেই স্বীকার করতে চায় না। তবে মুখ দেখে মনে হচ্ছে সত্যি কথাই বলছে। আপনি তো অনেক মানুষ দেখেছেন, সত্যি কথা বলছে বলেই তো আমার মনে হচ্ছে। হ্যাঁ দারোগাবাবু, নেই। গাড়োয়ানের নাম সদাচরণ। বাড়ি এখান থেকে খানিকটা দূরে। গ্রামের কাছ থেকে এক বড় কৃষকের বাড়ি থেকে ওই খড় নিয়ে রাতের বেলায় একটি অন্য জায়গায় পৌঁছে দিচ্ছিল। দিনের বেলায় এ সমস্ত পথে গাড়ি ঘোড়ার লোকজন বেড়ে যায়, তাই এই রাতের বেলাতেই ভালো। তাছাড়া এই সমস্ত গ্রামের দিকের কাজ রাতের বেলাতেই হয়, আর অল্প নয়। গরুর গাড়ি জুড়ে রয়েছে খড়ের বোঝা। এসব খড় গ্রামের দিকে ব্যবহার করা হয়। এগিয়ে গিয়ে দেখি ততক্ষণে বোঝা নামিয়ে দড়ি খুলে ফেলা হয়েছে এবং তার মধ্যে থেকে বেরিয়ে এসেছে একটি মৃতদেহ। মৃতদেহ দেখে কিন্তু সেভাবে কিছুই বোঝা গেল না, কারণ মৃতদেহটা একটা সাদা কাপড় দিয়ে জড়িয়ে রাখা হয়েছে। এমনকি মাথাটাও সাদা কাপড় দিয়ে জড়িয়ে রাখা, শুধু একটা পা বাইরে বেরিয়ে এসেছিল। রামলালকে সেই মৃতদেহটা নিয়ে যাওয়ার কথা বলে দিলাম। এই গরুর গাড়ি করে মৃতদেহ থানা পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর সেখান থেকে মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হবে। ওই কারণেই সদাচরণকে ধরে রাখলাম। বললাম, সমস্ত সত্যি কথা আমাদেরকে বলো। তুমি ওই খড়ের বোঝা কোথা থেকে এনেছো আর কোথায় নিয়ে যাচ্ছিলে? সদাচরণ আগের থেকেই একটু স্বাভাবিক হয়েছিল। আমরা যেখানে পাহারায় ছিলাম সেখানে তাকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করছিলাম। আমি আর দুজন কনস্টেবল সেখানেই ছিলাম। গরুর গাড়ি নিয়ে এবং দুজন কনস্টেবলকে নিয়ে রামচরণ থানার দিকে গিয়েছিল। আমি ততক্ষণ বসে রইলাম আগুনের কাছে। একটু পরে সদাচরণ একটু ধাতস্থ হয়ে বলল, দারোগাবাবু, দারোগাবু, পথে আসার সময় আমি দু এক জায়গায় দাঁড়িয়েছিলাম। তখন কি কেউ ওই মরাটা আমার ঘরের বোঝার মধ্যে তুলে দিয়েছে? সেটা হতে পারে না। এমনভাবে তোমার খড়ের বোঝাগুলো বাঁধা ছিল যে বাইরে থেকে কেউ ওভাবে মরাটা ঢুকিয়ে দিতে পারবে না। তাছাড়া সেটা করতে গেলে বেশ কয়েকজন লোককে প্রয়োজন। তুমি এমন কোথাও দাঁড়িয়েছিলে যেখানে লোকজন ছিল? তাহলে সেখানে দাঁড়িয়ে কেউ এই কাজটা করবে কি করে? আসার সময় একবার একটা জঙ্গল মতো জায়গার কাছে দাঁড়িয়েছিলাম। একবার একটু যেতে হয়েছিল, মানে বুঝতেই পারছেন দাদাবাবু। তখন যদি সরদাচরণকে বেশ চিন্তিত বলে মনে হলো, এবং এটাও মনে হলো রামলালের কথা যদি ঠিক হয় তাহলে সরদাচরণ অপরাধী নাও হতে পারে। তাছাড়া সে যদি মৃতদেহ নিয়ে পালাবার কথা ভেবেই থাকতো তাহলে সে এমনভাবে আমাদের যেতে দেখে গাড়ি দাঁড় করাতো না, কিংবা এই এখনো পর্যন্ত আমাদের সামনে বসে থাকতো না, পালাবার চেষ্টা করত। আমি বললাম, আমাকে সমস্ত কথাটা বলো তো। এই খড়ের বোঝা তুলে আনার পর থেকেই শুনতে চাই কি কি হয়েছে। ঘরের বোঝা আমি তুলি ভুবননগর থেকে।
এখান থেকে বড় রাস্তা ধরে আরো খানিকটা এগিয়ে যাওয়ার পর প্রায় ঘন্টা খানেকের পথ। তারপর সেখান থেকে পাশাপাশি দুটো গ্রাম। ওখানে তো বড় পাকা রাস্তা নেই, সেখানে মাটির বড় রাস্তা। এখান থেকে সেই বাড়িতে পৌঁছাতে প্রায় 3 ঘন্টা লেগে যাবে। আমি যাব সামনের একটা গ্রামে, মুকুন্দপুর। সেখানে খড়ের বোঝা নামিয়ে দিয়ে আবার চলে আসবো। এই তাছাড়া আরও অনেক কাজ লাগে খড় দিয়ে। একবার গরু ছাগলের খাবার হয়। তারপরে নিশ্চয়ই ভুবনপুরে। আর তোমার বাড়ি কোথায়? আমার বাড়িও ভুবনপুর, কিন্তু এতদিন ওই মালিকের খড়ের বোঝা নিয়ে যাচ্ছে মুকুন্দপুরে পৌঁছে দিয়ে আসি। কিন্তু এতদিন তো এমন কিচ্ছু মনে হয়নি। আজও তোমার কিছু মনে হয়নি, শুধু আমরা ব্যাপারটাকে দেখতে পেয়েছিলাম তাই। তাছাড়া তুমি তো নেশা করেছিলে, তার মধ্যে এই সমস্ত ব্যাপার চোখে পড়া সহজ নয়। আচ্ছা, রাতের মধ্যেই খড় দিয়ে কি আবার রাতের মধ্যেই ফিরে আসো? মাথা নাড়ল। আমাদের কাছে জলের ব্যবস্থা ছিল। খানিকটা জল খেয়ে সরদাচরণ গাছের গায়ে হেলান দিল। একজন কনস্টেবল বলে উঠল, দারোগাবাবু, আমার মনে হয় ব্যাটা মিথ্যে কথা বলছে। ফোন করে তারপর ঘরের মধ্যে লাশ পাচার করার চেষ্টা করছিল, ধরা পড়ে গিয়ে এখন গল্প বানাচ্ছে। কিন্তু উত্তেজিত হলো না, রেগে উঠে কিংবা ভয় পেয়ে কোনো কথা বলতে চাইল না। তার বদলে শান্ত গলাতেই সে বলল, কাউকে একটা ভুবনপুরে পাঠিয়ে দিন, তাহলে তো খবর পেয়ে যাবেন। ভুবনপুরে গেলে জানতে পারবেন কোথা থেকে আমি খড়ের বোঝা নিয়ে আসি। একটু পরে রামলাল আরও একজন কনস্টেবল নিয়ে ফিরে এলো। রামলাল বলল, মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়ে এসেছি দারোগাবাবু, কিন্তু এখন কি করা যায়? গাড়ি তো থানাতেই রাখা আছে। একটা কাজ করো রামলাল, কাল সকালে একটা গাড়ির ব্যবস্থা করে সদাচরণের সঙ্গে তার গ্রাম ভুবনপুরে যাও। সেখানে গিয়ে দেখো সদাচরণ যে সমস্ত কথাগুলো বলছে তা কতটা সত্যি। যদি সেটাই হয় তাহলে যে বাড়ি থেকে সে খড়ের বোঝাগুলো নিয়ে এসেছিল সেখানেও একবার খোঁজখবর করে তারপরে আমাকে জানাও। আপনি আপনি আমার আপনি আমার কথায় বিশ্বাস করলেন, তাই তো বড়বাবু? বড্ড ভালো লাগলো। কিন্তু একটা কথা, ওই মৃতদেহটা কার, সে ব্যাপারে কি কিছু বোঝা গেল? না, এখনো বোঝা যায়নি, তবে একটু সময় গেলেই বোঝা যাবে আশা করছি। কাল সকালে যাব, ব্যবস্থা হবে। তুমি আমার সঙ্গে চলো। সেদিন রাতে কিন্তু আর পাহারায় থাকা হলো না। থানায় ফিরে গেলাম প্রথমে। তারপর সেখান থেকে প্রাথমিক কিছু কাজ করে আমি ফিরে গেলাম আমার অফিসে। তবে বাড়িতে ফিরে গিয়ে কিন্তু গোটা ব্যাপারটাই মাথার মধ্যে রইল। যেন চোখের সামনে এসে খড়ের বান্ডিলটা ভাসতে লাগলো, আর তার ভেতর থেকে বেরিয়ে আসছে সাদা হয়ে আসা পায়ের 3টা আঙুল। পরদিন সকালেই রামলাল সরদাচরণকে নিয়ে চলে গেল। সরদাচরণ কিন্তু এর মধ্যে কোনো আচরণই করেনি যাতে তাকে সন্দেহ করা যায়। সে বাড়ি ফেরার জন্য তাড়াহুড়োও করেনি, কারোর সঙ্গে বচসাতেও পড়েনি। এমনকি কনস্টেবলের মধ্যে কেউ তাকে দোষী সাব্যস্ত করলেও সে সামান্য হেসে জানিয়েছে গ্রামে গেলেই সব কিছু বোঝাতে পারবে। আমি যখন থানায় ফিরে এলাম ততক্ষণে রামলাল বেরিয়ে পড়েছে। অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই। একজন কনস্টেবলকে পাঠিয়ে পোস্টমর্টেম যত তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা করতে লাগলাম। পোস্টমর্টেমের রিপোর্ট না এলে কোনো কিছুই বোঝা যাবে না। তাছাড়া সাদা কাপড় সরিয়ে মৃতদেহটা কেউই দেখতে চায়নি, কারণ একটা পচা গন্ধ ছড়িয়ে পড়েছিল চারপাশে। অপেক্ষা যেন দীর্ঘ হতে লাগলো। সেদিন দুপুরের দিকে কনস্টেবলদের নিয়ে একবার আশপাশটা ঘুরে এলাম, বলা যেতে পারে সময় কাটানোর জন্যই। থানায় লোক আছে, একজন চোরও ধরা পড়েছিল, আর আরেকটা কেস আদালতে তোলার সময় হয়ে এসেছিল। এ ব্যাপারে কিছু কাজকর্ম রেখে বিকেলের দিকে একবার বাড়িতে ফিরে গেলাম। সন্ধ্যার দিকে কনস্টেবল এসে জানালো যে রামলাল ফিরে এসেছে এবং তার সঙ্গে ওই লোকটাও রয়েছে। তাহলে কি আমার ভাবনা ভুল? লোকটা কি কোনো কিছু করেছে আর তার জন্যই রামলাল তাকে সঙ্গে করে নিয়ে এসেছে? কিন্তু থানায় পৌঁছে দেখলাম সম্পূর্ণ অন্য ব্যাপার। রামলাল নিজেই নিজের মতো বসে রয়েছে। সরদাচরণ থানার একটি চেয়ারে বসে রয়েছে। আমাকে ঢুকতে দেখে সরদাচরণ বলল, আপনাকে একবার আমাদের গ্রামে যেতে হবে, না হলে বড় বিপদ। আমি অবাক হয়ে রামলালের দিকে তাকালাম। রামলাল সমস্ত কথাই খুলে বলল। রামলাল যখন গ্রামে যায় তখন যেই কৃষকের জিনিস নিয়ে সে বেরিয়েছিল সে রামলাল এবং সরদাচরণের উপর হম্বিতম্বি করতে শুরু করে। তার সঙ্গে নাকি পুলিশের জানাশোনা রয়েছে, এই সমস্ত কথাও বলে। কিন্তু মাল জায়গা মতো না পৌঁছানোর জন্য সাধারণ জ্ঞান শুনতে হয়।
রামলাল সাদা পোশাকে গিয়েছিল এবং পথেই রামলাল সাধারণ যুক্তি করে নিয়েছিল যে রামলালকে সে তার বন্ধুর পরিচয় দেবে এবং গরুর গাড়ি হারিয়ে যাওয়ার কথা বলবে। তাহলেই সমস্ত কথা বাইরে বেরিয়ে আসবে। ওই খড়ের বোঝা যে তার, সেটা সে স্বীকার করে। আমার কিন্তু মনে হয় এই গোটা ব্যাপারটার মধ্যে ওই লোকটা কোনোভাবে জড়িয়ে আছে। তার বাড়িটা বেশ বড়, বাড়িতে বেশ কয়েকটা ধানের গোলা রয়েছে, একপাশেই জমা করে রাখা খড়ের স্তূপ আছে, ওই যেমনটা সদাচরণ গাড়ি করে নিয়ে এসেছিল ঠিক তেমনটা। যদি অন্ধকারে রাতের দিকে মৃতদেহ খড়ের মধ্যে ভরে বেঁধে দেওয়া হয় তাহলে সেটা তো সদাচরণের পক্ষে দেখা সম্ভব নয়। কি বলেন দারোগাবাবু? কিন্তু মেয়েটার তো দেহটা পোস্টমর্টেম না হওয়া পর্যন্ত কিছু বোঝা যাবে না। তাছাড়া ওটা যে কার মেয়ে সেটাও বুঝতে হবে, ততদিন তো অপেক্ষা করতেই হবে। তাড়া দিলেও প্রশ্নটা আমি রিপোর্ট পেতে পেতে কাল বা তার আগে হবে না। তার আগে আমি বাড়িতে ফিরতে পারবো না। বাড়িতে গেলেই ও মালিক চেঁচামেচি করবে, আবার পয়সাও দেবে না। এবার পয়সা নিয়ে না বাড়িতে গেলে আমি খাবো কি? তার থেকে ভালো আমি এখানেই থাকি পুলিশের সঙ্গে। শরৎচরণের কথায় বড় অবাক লাগলো। কি আর করা যাবে, তাকে থানাতেই থাকতে দেওয়া হলো। শরৎচরণের বাড়িতে বউ ছেলে মেয়ে সকলেই রয়েছে। রামলাল এটা নিজেও দেখে এসেছে। গোটা ব্যাপারটা কিন্তু কিছুই বুঝতে পারলাম না। প্রথমে মনে হয়েছিল অসাবধানে সে কোথাও দাঁড়িয়েছিল আর সেখান থেকে মৃতদেহটা সত্যি কেউ তুলে দিয়েছে। হয়তো শরৎচরণ নেশার করে ব্যাপারটা বুঝতে পারেনি। কিন্তু অমনভাবে বাঁধা খড়ের মধ্যে মাঝপথে মৃতদেহ অত ভালো করে লুকিয়ে রাখা যায় না। যদি কেউ গাড়িতে ফেলে দিয়ে যাচ্ছে তাহলে আলাদা ব্যাপার। এখন একমাত্র হয় যখন ওই খড় উঠেছে তখনই হতে পারে। তার মানে রামলাল যা সন্দেহ করছে সেটাই কি ঠিক? ওই বাড়িতেই কিছু একটা হয়েছে। পোস্টমর্টেমের রিপোর্ট এলো একদিন নয়, 2 দিন পরে। পোস্টমর্টেমের রিপোর্টে জানা গেল যে মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। এবং শুধু তাই নয়, মৃতার শরীরে মৃত্যুর সময় সামান্য পরিমাণে নেশা দ্রব্যও পাওয়া গিয়েছে। পুলিশের ডাক্তারের মতে বিষ শরীরে প্রবেশ করেছে ওই নেশাজাত তরলেরই মধ্যে দিয়ে। আর মৃত্যুটা হয়েছে প্রায় 7 দিন আগে। আমি বললাম, রামলাল, যে লোকটা মরেছে তার মৃত্যু হয়েছে প্রায় 7 দিন আগে। তার মানে 7 দিন আগে থেকে সে নিখোঁজ। আশেপাশে কোথাও হলে এতদিনে নিখোঁজ যে হয়েছে তা জানা যেত। আমার মনে হয় এই মেয়েটার দেহ যদি ভুবনপুর থেকে আসে তাহলে ভুবনপুরেই কেউ নিখোঁজ হয়েছে। একটা কাজ করো তো, সাদা পোশাকে তুমি একজন কনস্টেবলকে ভুবনপুরে নিয়ে যাও এবং আশেপাশে প্রায় 7-8 দিন আগে কেউ নিরুদ্দেশ হয়েছে নাকি সেই ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে দেখো। খোঁজ নিতে হবে না দারোগাবাবু, আমি জানি। ওই রকমই 8-9 দিন আগে আমাদের গ্রাম থেকে একজন নিরুদ্দেশ হয়েছে। কে নিরুদ্দেশ হয়েছে সদাচরণ? আমাদের গ্রামের একজন চাষি। ওকে বেশ কয়েকদিন আগে থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তো আমার মনে হচ্ছে দেহ তারই হবে, অন্য কারোর হবে না। কিন্তু তাকে তাকে মারবে কে, আর কেনই বা মারবে? আমারও আরও একটা কথা মনে হচ্ছে। গাড়ির মধ্যে মৃতদেহ থাকলে কখনো না কখনো সেটা কারুর চোখে পড়বে, এটা তো স্বাভাবিক। কিন্তু তারপরেও অপরাধী কেন এমন কাজটা করলো? আমিও তো সেটাই ভাবছি। যদি ওই যার বাড়িতে সদাচরণ কাজ করে যদি সেই কাজটা করত তাহলে ব্যাপারটা নিশ্চয় জানা থাকতো। তাই সদাচরণ গাড়ি হারিয়ে ফিরে এসেছে শোনার পরে সে বারবারই একটা কথাই বলতো না, যে ওই গাড়িটা তার এবং কাজ হয়নি। যে অপরাধ করেছে তার মনে ভয় থাকবে। দারোগাবাবু, আমার মালিক বিভূতিবাবু একটু রাগী মানুষ হলেও মন খুব ভালো। টাকা পয়সা নিয়ে কখনো কোনো কিচ্ছু মনে করেন না। তবে তার কাজ সম্পর্কে সে খুব কড়া। নেশা ভাঙ নিয়ে একদম আপোষ করেন না। বিভূতিবাবুর কাছে আমার মতো আরও অনেকে কাজ করে। তারপর অনেক জমিতে চাষ করার জন্য অনেক চাষিও আছে। তাদের মধ্যে অনেকেই কিন্তু ওখানে বেশ নেশা করে। বিশেষ করে ধানের গোলা পাহারা দেওয়া আর পাহারাদাতে রাতের বেলা ওখানে নেশা করতে দেখা যায়। তুমি ঠিক কি বলতে চাইছো সদাচরণ? আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না। যে লোকটা নিরুদ্দেশ হয়েছে তার সঙ্গে বিভূতিবাবুর চেনাশোনা আছে। সে তার জমিটা কাজ করত, কিন্তু তার সঙ্গে তো বিভূতিবাবুর কোনো সময় কোনো ঝামেলা দেখিনি। এভাবে হবে না সদাচরণ। আজকে আমরা তোমার বাড়িতে যাব, সেখানেই অপেক্ষা করব। আশা করি রামলাল গ্রামে গিয়ে নিজেকে পুলিশ বলে পরিচয় দাওনি। এই কথা আমায় বলে দিতে হবে না দারোগাবাবু। আমি ঠিক জানতাম
ওখানে গিয়ে পুলিশ বলে নিজেকে পরিচয় দিলে সবাই সাবধান হয়ে যাবে, তাই আমি সবকিছু বলিনি। তাহলে আমরা সাদা পোশাকেই যাব এবং ভুবনপুরে তল্লাশি করে দেখব আসলে সত্যি সত্যিই এমন কিছু হয়েছে। সদাচরণ, ভুবনপুরের কাছাকাছি কোনো থানা আছে? আমরা পৌঁছে গেলাম সেই গ্রামে। সেখানে যোগাযোগ করলাম সেখানকার থানার উচ্চপদস্থকারী অফিসারের সঙ্গে। তার নাম মৃন্ময়। তিনি আমাকে পেয়ে বললেন, আপনার কথা আমি শুনেছি। আপনি তো প্রিয়নাথ বাবু। আসুন আসুন, আমার যে কি সৌভাগ্য, কলকাতার এমন মস্ত বড় পুলিশ অফিসারের আমার এই ছোট্ট থানায় পায়ের ধুলো পড়লো বলে কথা। আচ্ছা মৃন্ময়বাবু, একটা বিশেষ কাজে আমার এখানে আসতে হয়েছে। আপনার থানার আন্ডারে ভুবনপুর নামে একটা গ্রাম আছে। সেই গ্রামে বিশেষ একটা সমস্যা দেখা দিয়েছে। আপনার সাহায্য প্রয়োজন। ভুবনপুরে? তবে বেশ বেশ, সবাইকেই আমি চিনি। আপনি বলুন কি সাহায্য করতে হবে। থানার ঘরে আমি মৃন্ময়বাবু উল্টো দিকে চেয়ারে বসে আছি। আমার পেছনে রামলাল আর সদাচরণ দাঁড়িয়ে। মৃন্ময়বাবু লোকটা বেশ লম্বা এবং ফর্সা চেহারা, নাকের নিচে মোটা একটা গোঁফ। মাথার টুপিটা খুলে তিনি নিচে নামিয়ে রাখলেন। মাথার চুল মাঝারি, গালে একটা কাটা দাগ, আর মুখটা বেশ রুক্ষ, তবে সবসময় একটা হাসি লেগেই রয়েছে। আমি বললাম, ভুবনপুরে যখন আপনার চেনাশোনা আছে, তার মানে ভুবনপুরের বিভূতি নামের কোনো এক ভদ্রলোককে আপনি চেনেন। তার বেশ টাকা পয়সাও আছে। ভুবনপুরের জমি জমা ছাড়াও তার কিন্তু বেশ প্রতিপত্তিও রয়েছে। আচ্ছা আচ্ছা, বিভূতি রায়ের কথা বলছেন, তাকে আমি ভালোভাবেই চিনি, কিন্তু হঠাৎ কি হলো বলুন তো। তখন বাধ্য হয়ে সমস্ত কথা বলতে তিনি সমস্ত কথা শুনে মাথা নাড়িয়ে বললেন, ব্যাপারটা বড়ই অদ্ভুত, কিন্তু আমি আপনাকে হলফ করে বলতে পারি এই বিভূতি রায় এমন কাজ করতে পারেন। আপনি তার ব্যাপারে খুব বেশি জানেন না। আমি তো জানি ভুবনপুর গ্রামে বিভূতি রায়ের মতো মানুষ খুব একটা দেখা যায় না। হ্যাঁ, তিনি একটু রাগী বটে, কিন্তু লোকটা ভালো। আমি এই কথাই বলছিলাম, কিন্তু সত্যি সত্যি গাড়িতে কি করে মৃতদেহ এলো সেটা আমি জানি না। একবার রাগী চোখে তাকালো সদাচরণের দিকে। সদাচরণ মাথা নিচু করল। আগেই বলেছিলাম, অনেককেই আমি চিনি। সদাচরণকেও আমি চিনি, ওর মধ্যে খারাপ কিছু নেই। অনেক দিন ধরে গরুর গাড়ি চালাচ্ছে। দু একটা কাজে আমাকেও সদাচরণের সাহায্য নিতে হয়েছে, কিন্তু খুন করার মতো কাজে সে থাকবে না। মৃতদেহের শরীরে বিষ পাওয়া গেছিল, আর বিষটা যখন শরীরে গেছে তখন কোনো নেশা জাতীয় তরল তার শরীরে গেছিল। তার মানে কোথাও নেশার মহড়া বুঝেছিল এবং তার মধ্যে কেউ এই কাজটা করেছে। কিন্তু তারপরে মৃতদেহ লুকিয়ে ফেলার প্রয়োজন হলো কেন? এক মিনিট। তাছাড়া তার বাড়িতে অনেক চাষিরাও রাতের বেলা বাড়ির পিছনে ফাঁকা জায়গায় নেশার আসব বসায়। যেমন সদাচরণ কাল রাতে বেরিয়েছিল, মালপত্র রাতের বেলায় যায়, আর যে নিরুদ্দেশ হয়েছে তার নাম... এক মিনিট। মৃন্ময়বাবু খাতাপত্র উল্টে দেখে বললেন, যে নিরুদ্দেশ হয়েছে তার নাম মাধব, ভুবনপুরে একজন চাষির যুবতী রায়ের কাছে ভাগ চাষি হিসেবে কাজ করত। উধাও হয়েছে প্রায় দিন 7 আগে। মৃত্যুর সঙ্গে অনেকটাই মিলে যাচ্ছে। আপনি যে বিবরণ দিলেন তার সঙ্গে খানিকটা মিলে যাচ্ছে। তার মানে এটা মাধব হতে পারে। আমাদের একবার বিভূতিবাবুর সঙ্গে কথা বলা দরকার। তার জন্যই এখানে আসা, আপনার এলাকায় জিজ্ঞাসাবাদ করা কিংবা কেসের ব্যাপারে তদন্ত করার আগে আপনার সঙ্গেই কথা বলাটা দরকার। আমি একটা ছোট্ট কথা বলতে চাই। এই মুহূর্তে সরাসরি বিভূতিবাবুর সঙ্গে কথা না বলে যদি আমরা কেসটা অন্যভাবে দেখি। আপনি যখন চেষ্টা শুরু করেছেন, তাহলে আপনি যেভাবে চাইবেন সেভাবেই হবে। গাছের আড়ালে দাঁড়িয়ে আমি আর রামলাল দেখতে পেলাম সামনের দিকে ফাঁকা জমিতে বেশ কয়েকজন আগুন জ্বালিয়ে বসে নেশা জাতীয় দ্রব্য পান করে চলেছে। প্রায় 4-5 জন এক জায়গায় বসে আছে বলেই মনে হলো। একটু পরে সদাচরণকে হাঁটতে হাঁটতে সেদিকে যেতে দেখা গেল। সদাচরণ ওই জটলার মধ্যে গিয়ে বসে বলল, সত্যি সত্যি পুলিশের ঝামেলা যে কি ঝামেলাটা এবার আমি বুঝতে পারলাম। আমাকে ফাঁসিয়ে দিচ্ছিল। আরে আরে গাড়িতে মরা এলো কি করে, তা আমি কি করে জানবো? কিন্তু সত্যি করে বল তো সদাচরণ, তুই সত্যি কিছু জানিস না? তোর গাড়িতে মরা এলো অথচ জানিস না? দেখ, সেদিন রাতে তো তোর মতো আমরাও খড়ের বান্ডিল নিয়ে বেরিয়েছিলাম, তা আমাদের কিছু হলো না, অথচ তোর গাড়িতে মরা উঠলো কেন? আরে এসব কি বলছিস তুই?
সদাচরণ এমন কাজ কোনোদিনও করতে পারে না। আমার মনে হয় কেউ ওকে ফাঁসাবার জন্য ওই মরাটা গাড়িতে তুলে দিয়েছে। আর তাছাড়া গাড়িতে তো ওর বাইরের মাঠের কাছে পাশাপাশি দাঁড় করানো ছিল, আর আমরাই খড় তুলেছিলাম সেই ফাঁকে। তখনই মনে হয় কেউ মরাটা তুলে দিয়ে গেছে ওই খড়ের মধ্যে, তারপর চাপা পড়ে গেছে। আর নেশার ঘোরে আমাদের কি আর অত মনে থাকে নাকি? সদাচরণেরও নিশ্চয়ই মনে ছিল না। ওদের মধ্যে কেউ কি আছে বলে আপনার মনে হয়? অনুমান ছাড়া এখন কিছুই করা যাবে না। বিভূতি রায় যে কাজটা করতে পারে না সে ব্যাপারে সদাচরণ এমনকি থানার পুলিশ অফিসার পর্যন্তও বলছে। তাকে সন্দেহ করার শক্ত কারণ থাকতে হবে। কিন্তু মাধবের সঙ্গে এই বিভূতি রায়ের এবং এই লোকজনের সাথে সম্পর্ক আছে। আরে ওরা দুজন ওদিকে যাচ্ছে কেন? তাকিয়ে দেখলাম দুজন সত্যিই জটলা ছেড়ে একপাশে চলে গেল। পাশাপাশি দুটো দল বসেছিল। একটা দলে সদাচরণ ঢুকেছে, আর অন্য দল থেকে দুজন কথা বলতে বলতে এদিকটাতেই এগিয়ে এলো। তাদের মধ্যে একজন বলতে লাগলো, কিরে, আর কি হবে? সদাচরণ যে বেঁচে যাবে সেটা তো ভাবতে পারিনি। আমি তো ভেবেছিলাম ব্যাটাকে বেশ ফাঁসিয়ে দিতে পেরেছি। আরে ধুর, এত ভাবছিস কেন? বেটা ফেসে যায়নি তো কি হয়েছে? আমাদের চিন্তা নেই। তাছাড়া আমাদের খুঁজে বার করা তো এত সহজ হবে না। তাছাড়া যদি তেমন কিছু হয়েও যায়, আমাদের মাথার উপরে তো হাত রয়েছে নাকি? হ্যাঁ? রামলাল এগোতে যাচ্ছিল। আমি তাকে চেপে ধরলাম। লোকগুলো এদিকে এগিয়ে এসে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলল। তারপর আবার চলে গেল সে ভেতরের দিকে। রামলাল বলল, বেটা এই লোক দুটোই না কাজটা করেছে, কিন্তু কিন্তু আপনি আমাদের ধরতে দিলেন না কেন? ওদের কথা শুনেই তো বোঝা যাচ্ছে কাজটা ওরাই করেছে। কিন্তু ওদের কথা শুনে কিন্তু আর একটা জিনিসও বোঝা যাচ্ছে, ওদের মাঝে একটা কেউ আছে যতদূর সম্ভব ওদেরই কাজটা করিয়েছে। না হলে ওদের আর মাধবের মধ্যে কোনো পার্থক্য নেই। ছুঁচো মেরে ওদের লাভ কি? আমাদের অপেক্ষা করতে হবে একটা বড় কিছুর জন্য, বুঝলে? আসল মোটিভটা কি সেটাও জানা দরকার। তার মানে আমাদের এখনো অপেক্ষা করতে হবে আসল কথাটা জানার জন্য। আপনি ওদের ভালো করে দেখতে পেয়েছিলেন? কিছুটা দেখতে পেয়েছি, বাকিটা সদাচরণ নিজেই বুঝে উঠতে পারবে। সদাচরণ বুদ্ধিমান ছেলে, সে জানে কিভাবে কি করতে হবে। তাছাড়া তুমি তো জানোই আমাদের এই সমস্ত কিছুর মধ্যে সদাচরণই হলো আসল ঘটি। সেদিন সেখান থেকে চলে এলাম। মৃন্ময়বাবুর সাহায্যে ভুবনপুরের কাছাকাছি একটা থাকার ব্যবস্থা হয়ে গেল। অথচ গ্রামের কেউই জানতে পারল না যে আমরা গ্রামের ওপর নজর রেখে চলেছি। সদাচরণ তার বাড়িতে ফিরে গিয়েছিল। গরুর গাড়িতে যে খড় ছিল সেই খড় আর পোস্টমর্টমের কাজে যে প্রথমে গিয়েছিল, তারপর নতুন খড় জোগাড় করে তা পাঠিয়ে দেওয়া হলো মুকুন্দপুরে। তাতে সদাশিবের বিভূতিবাবুর সঙ্গে আমাদের যে সমস্যা তৈরি হয়েছিল সেটাও মিটে গেল। গরুর গাড়ি ফিরিয়ে দেওয়া হলো। সমস্ত কিছু এমনভাবে মিটে গেল যেন কোথাও কোনো একটা ভুল হয়ে গিয়েছিল, আর সেই ভুলটা সমাধান হয়ে গেছে। এদিকে আমি আর রামলাল কিন্তু নজর রেখে চললাম। সেদিন রাতে সদাচরণের বাড়িতে গিয়ে ধাক্কা দিতে সদাচরণ ঘর থেকে বলল, কে কে বাইরে? সদাচরণ, আমি। দরজা খোলো। সদাচরণ দরজা খুলতেই আমরা ভেতরে ঢুকে পড়লাম, আমি আর রামলাল। সদাচরণের স্ত্রী সব কিছুই জানত। সদাচরণের স্ত্রী আমাদের সম্পর্কে কিছুই জানত না। সে একটু অবাক হলেও সদাচরণ তাকে অল্প কথায় সমস্ত কিছু বুঝিয়ে দিল। তার ছেলে মেয়েদের নিয়ে সে ঘুমিয়ে পড়লে আমরা বাইরের ঘরে এসে বসলাম। সদাচরণ বলল, এখনো ভালোভাবে কিছু বুঝে উঠতে পারলাম না। দুজনের ওপর সন্দেহ হয়, আর তাছাড়া মাধবের সঙ্গে ওই দুজনের যে কোনো একটা সম্পর্ক আছে। মাধব যেমন চাষি, ওরাও তেমন চাষি, তবে তার বেশি আর কিছুই বুঝতে পারলাম না। কিন্তু আপনি বলছেন অন্য কেউ কাজটা করিয়েছে। কে করাবে বলুন তো? আর কেনই বা করাবে? এটাই এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। আমরা তো কিছুই করছি না। ওদের দুজনকে ধরা যেতেই পারে, কিন্তু তাতে আসল মাথাটা সাবধান হয়ে যাবে। আচ্ছা, তোমাদের গ্রামে এর আগে কেউ নিরুদ্দেশ হয়েছে? মানে এই বছর না হলেও বেশ কয়েক বছর আগে, কিংবা তারও আগে? যতদূর মনে পড়ে আমি আমাদের গ্রাম থেকে দুজনকে নিরুদ্দেশ হতে দেখেছি। মাধব নিয়ে 3 জন। তবে মাধবের মৃতদেহ যেমন পাওয়া গেল, বাকি দুজনের মৃতদেহ কিন্তু খুঁজে পাওয়া যায়নি। আর ওরা সকলেই ওই বিভূতিবাবুর কাছে কাজ করত।
এই কথায় আমার মনে অদ্ভুত একটা সম্ভাবনা উকি দিল। তখনই সেই একটা সূত্র আমার হাতে নেই। মোটে এদের তিনজনের বিরুদ্ধে এবং সবার পেছনে এই মাধবের মৃতদেহের পেছনে আসল রহস্যটা কি? সদাচরণের সঙ্গে সে রাত্রে অনেকক্ষণ কথা বলে আমরা বেরিয়ে এলাম। সেদিন সকালে মৃন্ময়বাবুর সঙ্গে গিয়ে পৌঁছলাম মাধব নামের এই লোকটির বাড়িতে। সমস্ত কথা শুনে কান্নায় ভেঙে পড়ল তার স্ত্রী। তারপরে বলল, আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না এমন কিছু একটা হয়েছে। তবে আমি জানতাম এমন কিছু একটা হবে। সেদিন রাতেই আমি কিছু একটা সন্দেহ করেছিলাম, কিন্তু আমায় যদি কিছু বলতো তাহলে। কি সন্দেহ করেছিলেন আপনি? আর ব্যাপারটা কি আমায় একটু খুলে বলুন তো। যেদিন ও রাতের বেলা ফিরল না, তার দুদিন আগে রাতের বেলা যখন বাড়িতে এলো, ভয় পেয়েছে এটা বলতে চাইলো, কিন্তু ছেলে মেয়ে দুটো ঘুমিয়ে রয়েছে। ওদের মাথায় হাত বুলালো তবে, কিন্তু এটা বলতে চেয়েও বলল না। তবে আমায় সাবধানে থাকতে বলল, আর বলল এর মধ্যে কিছু একটা হয়ে যেতে পারে। কিন্তু এমন কিসের মানে বলতে চাইছিল, বা এমন কি জানতে পেরেছিল যার জন্য এত ভয় পেয়েছিল? আর তারপর দিন কি হলো? আমায় কিছু বলেনি, তবে বলেছিল গোটা গ্রামের লোক কিছু একটা ভুল জানে, কিছু একটা ভুল বুঝে আসছে। এতদিন সে সমস্ত কিছু ফাঁস করে দেবে, সমস্ত কিছু বলে দেবে, কিন্তু তার জন্য একটু সময় দরকার। কিন্তু সেই সময় আরও সে পেল না। তার আগে এমন একটা ব্যাপার হয়ে গেল। আমি ঠিকই সন্দেহ করেছিলাম। মাধব এমন একটা কিছু জানতে পেরেছিল যেটা আদেও তার জানতে পারার কথা নয়, আর সেই কারণেই এমনটা হলো। কিন্তু সেটা কি আর কার ব্যাপারে সে জানতে পেরেছিল? আশেপাশের পুলিশের তরফ থেকে খবর ছিল আমাদের এই ভুবনপুরে কিংবা তার আশেপাশের এলাকায় আর চোরাই মাল প্রবেশ করছে, কিন্তু সেটা কোথায় প্রবেশ করছে, কিভাবে প্রবেশ করছে সে ব্যাপারে কিন্তু খবর আমাদের কাছে নেই। তাহলে কি ওই সম্পর্কে কিছু কথা জানতে পেরেছিল? মৃন্ময়বাবুর কথায় বেশ অবাক হয়ে গেলাম। মাধবের স্ত্রীর সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে সেখান থেকে ফিরে এলাম। সেখানেই বিছানার একপাশে চুপ করে ভেবে চলেছি আমি। রামলাল বলল, তাহলে কি করা যায়? অনেক দিন তো হলো, এবার কলকাতায় ফিরতে হবে। আজ রাতে আমরা আবার একটু বেরোবো। এই বিভূতি রায়ের বাড়ির আশেপাশেটা একটু নজর রাখতে হবে। একবার তো রাখলাম, কিছু তো হলো না। দুটোকে ধরে একটু জেলের হাওয়া খাওয়ালে সব কথা স্বীকার করবে। ব্যাপারটার গভীর আরও গুরুতর রামলাল। আজ রাতে আমাদের একবার বেরোতে হবে। আকাশটা মেঘলা ও চারপাশটাও অন্ধকার। তার মধ্যে কোনো রকমের পথ ধরে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। বিভূতি রায়ের বাড়িটা এখান থেকে দেখা যায়। পেছনের দিকে খানিকটা ফাঁকা জায়গা। একটু আগে কয়েকজন বসে সেখানে জটলা করছিল। তারপর তারা কয়েকজন গরুর গাড়ি নিয়ে বেরিয়েছে, কয়েকজন নিজের মতো চলে গেছে। বেশ খানিকক্ষণ আমরা অপেক্ষা করে চলেছি। মাঝে মধ্যে মশাও কামড়াচ্ছে। জায়গাটা কেমন যেন জঙ্গলের মতো। এমন সময় বিভূতি রায়ের বাড়ি থেকে হারিকেন হাতে কাকে যেন বেরিয়ে আসতে দেখা গেল। তার পেছনে পেছনে দুজন লোক। ওই লোকগুলোর হাতে কি একটা যেন রয়েছে, আর এগিয়ে গেল বাড়ির পেছনে সেই জঙ্গলের মতো যেই জায়গাটা রয়েছে তার ভেতরে। আমি হাতের ইশারায় রামলালকে তুলে নিলাম। তারপর আমরা এগিয়ে গেলাম সেই জঙ্গলটার দিকে। খুব সাবধানে পা ফেলে এগিয়ে যেতেই সামনে একটা গলা শুনতে পেলাম। এই মাধবটা মরে গিয়েও আমায় জ্বালিয়ে মারল। তোদেরকেও তো বারবার বলে দিলাম যে খড়ের গাদার মধ্যে মরাটাকে ঢুকিয়ে রাখিস না, অন্য কোথাও রাখ। আরে আমি কি করে বুঝবো যে ওই ঘরের গাদাটাই সেদিন হঠাৎ করে বেরিয়ে যাবে? এক পাশে সরিয়ে আলাদা করে রেখেছিলাম, সেই নামে থাকলে আর এসব হতো না। আরে আমিও তো বুঝতে পারিনি, আর সদাচরণ ওই রকম আমিও বুঝতে পারিনি। তাই ওরা যখন তুলে নিয়ে গেছে তারপর মনে পড়েছে, তখন তো আর কিচ্ছু করার নেই। সদাচরণকে ফাঁসি দিতে গিয়েই সমস্যাটা বাঁধল, কিন্তু এখন মনে হচ্ছে সেটা করলেই হতো। শুধু শুধু ব্যাপারটা নিজের ঘাড়ে নিয়ে সমস্যা হয়ে গেল। আমার খড়ের গাদার মধ্যেই মরাটা পাওয়া গেছে। আশেপাশের লোকেরা আমাকে সাহায্য করবে না, তাছাড়া পুলিশ এত তাড়াতাড়ি আমাকে সন্দেহ করবে না। এটাই সুযোগ, তাড়াতাড়ি মূর্তিগুলো লুকিয়ে ফেল। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পাচার করে দিতে হবে। কলকাতার দিকে শুনেছি রাতের বেলা পাহারা বসছে। সবগুলো একেবারে পাঠিয়ে দিলেই তো হয়, তাহলে একেবারে টাকাও চলে আসবে, আর যারা হাত পায়ে চিন্তা থাকবে না। তোর যেমন বুদ্ধি,
লুকিয়ে রাখ, এগুলো লুকিয়ে রাখ। লুকিয়ে রাখলেই তো আস্তে আস্তে দামটা বাড়ানো যায়। দাম যখন বাড়বে তখনই বার করা যাবে এই জঙ্গলের মধ্যে থেকে। এই জঙ্গলের মধ্যে তো অনেক মূর্তি আছে, একটা দুটো তো নয়। সময় করে এসব খুঁজে বার করতে হবে। এখন চল। আরে ওটাকে? বিভূতিবাবু, আমি এই প্রিয়নাথ মুখোপাধ্যায়। কলকাতা পুলিশের তরফ থেকে এখানে এসেছি। আপনাদের সমস্ত কথা আমি শুনেছি, আর বিশেষ করে পাচার আর খুনের কথা। পালাবার চেষ্টা করবেন না, পকেটে হাত দেওয়ারও চেষ্টা করবেন না। আমি জানি আপনার পকেটে পিস্তল আছে, পিস্তল কিন্তু আমার কাছেও আছে। এ কি, আপনি আমার বাড়ির আশেপাশে এসে আমার উপর নজর রাখছেন? আমি আমি পুলিশের কাছে আপনার কাছে নালিশ করতে পারি। আপনি জানেন কত ওপর মহল পর্যন্ত আমার হাত আছে? যতই উপর মহল পর্যন্ত আপনার হাত থাকুক না কেন, আইনের কাছে কিন্তু আপনার হাত বন্ধই থাকবে। বিশেষ করে যখন আপনার অপরাধ প্রমাণ হবে, তখন কিন্তু আপনার সঙ্গে যত ওপর মহলের পরিচয় থাকুক না কেন, কেউই আপনাকে সাহায্য করতে পারবে না। কি 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 অপরাধ করেছি আমি? প্রায় 3টে খুন, এবং তার সঙ্গে চোরাই মূর্তি নিজের কাছে জমা করে রেখে সুযোগ বুঝে সেগুলো বাইরে পাচার করে দেওয়া। তাছাড়া গোটা গ্রামের মানুষগুলোর কাছে ভালো মানুষের মুখোশ পরে থাকাটাও এক ধরনের অন্যায়। আপনাকে এই মুহূর্তে মাধবের খুন এবং চোরাই মূর্তি লুকিয়ে রাখার অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে। তারপরে ভুবনপুরে এর আগে নিরুদ্দেশ হয়ে যাওয়া দুজনের ব্যাপারটাও আমি মাথায় রাখব। আমি আরও কিছু বলতাম। বিভূতিবাবু নিজেই হাতের হ্যারিকেনটা ছুঁড়ে দিলেন আমাদের দিকে, আর তারপর ওরা 3জন মিলে ছুটতে লাগলো বাড়ির ভেতর। আমি এমন একটা কিছু আন্দাজ করেই ছিলাম, তাই সঙ্গে সঙ্গে রামলালকে ইশারা করতেই রামলাল মুখের আঙুল দিয়ে একটা শীষ দিল, আর সঙ্গে সঙ্গে বিভূতিবাবুর বাড়ি থেকে বেরিয়ে এলো 4-5টা ছায়া মূর্তি। তারা একদম সামনের দিকে দাঁড়িয়ে পিস্তল তুলে বলল, বিভূতিবাবু পালাবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু বাধ্য হয়ে আমায় গুলি চালাতে হবে। আর আপনি জানেন আমার হাতের নিশানা কিন্তু নির্ভুল। আপনি আমায় খুব ভালোভাবেই চেনেন। বিভূতিবাবু থমকে দাঁড়িয়ে পড়ল। বাকি দুজন দুপাশে পালাবার চেষ্টা করছিল, তাদেরকে কনস্টেবলরা এসে ধরে ফেলল। আমি আর রামলাল বেরিয়ে এলাম। বিভূতিবাবু রাগে কটমট করে আমার দিকে তাকিয়ে বললেন, আপনাকে আমি দেখে নেব, কোর্টেই আপনাকে আমি দেখে নেব। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। আমার কাজ অপরাধীকে ধরা এবং প্রমাণ সংগ্রহ করা, সেটুকু আমি করেছি। বাকিটুকু মৃন্ময়বাবু নিজেই করতে পারবে, কারণ ভুবনপুর তার থানার আন্ডারেই পড়ছে। আদালতে যতদিনে কেসটা যাবে ততদিনের কথা পরে ভাবা যাবে। মৃতদেহটা জঙ্গলের মধ্যে পুঁতে রাখলেই ভালো হতো। ওই গাধাগুলোর যেমন কাজ, খড়ের গাধার মধ্যে মৃতদেহটা রেখেছে, আর ওর জন্যই ধরা পড়লাম। না হলে আমায় ধরতে পারে এমন ক্ষমতা আজ পর্যন্ত কারোর হয়নি। বিভূতিবাবুকে নিয়ে মৃন্ময় আর পুলিশের দল চলে গেলে আমরা পৌঁছলাম সদাচরণের বাড়িতে। সেই রাত্রে সদাচরণের ঘুম থেকে তুলে তাকে সমস্ত কথা বললাম। পরের দিন ফিরে আসার আগে মাধবের স্ত্রীর সঙ্গেও দেখা করলাম, তাকেও সমস্ত কথা বললাম। মাধবের স্ত্রী বলল, আমি এমন কিছু একটা সন্দেহ করেছিলাম, কিন্তু বিভূতিবাবুর মতো একজন লোক যে এমন কাজ করবে তা ভাবতে পারিনি। মাঝখান দিয়ে বেঘরে ওর প্রাণটা চলে গেল। এবার আমাদের কি হবে? কি হবে সত্যি তো আমার জানা ছিল না, তবে আমাদের কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই আমরা সেখান থেকে বেরিয়ে এসে থানায় মৃন্ময়বাবুর সঙ্গে দেখা করতে গেলাম। মৃন্ময়বাবু বললেন, সত্যি এমন একটা কাজ করতে পারবেন তা আমি কখনো ভাবতেই পারিনি। তাছাড়া বিভূতিবাবুর মতো লোক যে এমন কাজ করতে পারে। যাই হোক, সব কিছু যখন ভালোই মিটে গিয়েছে তাহলে তো ভালোই হলো। কিন্তু আপনার কি প্রথম থেকেই সন্দেহ ছিল বিভূতিবাবুর ওপর? প্রথম সন্দেহটা হয়েছিল সদাচরণেরই ওপরে, পরে মনে হলো সে কাজটা করেনি। প্রথমত সে পালাবার চেষ্টা করেনি, আর দ্বিতীয়ত সমস্ত সত্যি কথা আমাদেরকে খুলে বলেছে। গাড়িতে করে কেউ মৃতদেহ নিয়ে গেলে তার ভাব এবং চোখের দৃষ্টিতে তা প্রকাশ পেয়ে যাবে, বিশেষ করে ঠান্ডা মাথার অপরাধী কিংবা দাগি ক্রিমিনাল না হলে। ওর নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, তাছাড়া নেশা ছাড়া তার মধ্যে আর কোনো কিছুই খারাপ নেই। তার চেয়ে বড় হলো একটা মোটিভ। সে গরিব একজন গরুর গাড়ি চালক। সে খুন করল কেন? বিভূতিবাবুর ওপর থেকে সন্দেহটা সরে গিয়েছিল প্রথমেই। তিনি যখন বারবার স্বীকার করলেন এবং ওই খড়ের বান্ডিলও তার, কিন্তু তার মধ্যে মৃতদেহ কি করে এলো তা তিনি জানেন না।
মনে হয়েছিল তিনি সত্যিই কিছু জানেন না। তারপরে খবর নিয়ে যখন জানা যায় যে ওই লোকটি এই গ্রামেরই এবং নিরুদ্দেশ হয়েছে 7 দিন আগে, তখনই কেমন যেন একটা সন্দেহ হয়েছিল এর পেছনে অন্য কোনো কারণ আছে। যে গ্রাম থেকে গরুর গাড়ি বেরিয়েছে সেই গ্রাম থেকেই বেরিয়ে এসেছে মৃতদেহটা। আর মৃতদেহ দেখেই মনে হয় খড়ের গাদার বান্ডিল যখন বাঁধা হয়েছে তার আগে থেকেই মৃতদেহটা ওখানে আছে। ওর এই ব্যাপারটা আমি জানতে পেরেছিলাম খড়ের বান্ডিল একরকমভাবে বাঁধা থাকে এবং তারপর গরুর গাড়িতে তোলার পর তা আবার বাঁধা হয়। তার মধ্যেই মৃতদেহটা কেউ ঢেলে ঢুকিয়ে দিতে পারবে না, উপরে ফেলে দিতে পারে। তার মানে মৃতদেহগুলো বেরিয়েছে ওই খড়ের বান্ডিলের সাথেই, যেখানে সেগুলো রাখা থাকে সেখান থেকেই, অর্থাৎ বিভূতিবাবুর বাড়ি থেকেই। কিন্তু তখন তো আপনি বিভূতিবাবুকে সন্দেহ করেছিলেন না? না, তবে মৃতের শরীরে বিষের সঙ্গে নেশা জাতীয় তরল থাকার জন্য বোঝা যাচ্ছিল যে নেশা করার সময়ই তার মৃত্যুটা হয়েছে। এবার বিভূতিবাবুর বাড়ির পেছনে সন্ধ্যের পরেই নেশার আড্ডা বসে, সেখানে হতেই পারে ব্যাপারটা, এবং সেটা অনুমান করলেই সবকিছুই কিন্তু ভালোভাবে থাকছে। সেইখানেই মাধবের মৃত্যুটা হয় এবং তারপর সেখান থেকে তাকে তুলে নিয়ে গিয়ে খড়ের গাদার মধ্যে রাখা হয়। সেখান থেকে সদাচরণ ওই খড় নিয়ে ভুবনপুর থেকে মুকুন্দপুরের উদ্দেশ্যে রওনা হয়। সেদিন রাতেই আমরা ওই দুজনের মুখ থেকে সমস্ত কথা শুনতে পেয়েছিলাম। তবে আসল মাথাটা কে সেটা জানার জন্যই এতদিন আমাদের এখানে থাকতে হলো। তুমি ওদের ধরলেই হয়তো সমস্ত ব্যাপারটা বেরিয়ে আসতো, তবে আমার মনে হয়েছিল ব্যাপারটা নাও হতে পারে, তাই অপেক্ষা করে হাতে নাতে ধরলাম। আর তার জন্যেও হয়তো মূর্তিগুলোর ব্যাপারেও জানা গেল। সত্যি দারোগাবাবু, এই মাধবের মৃতদেহ খড়ের গাদায় পাওয়া কেসের সূত্র ধরে সত্যি সত্যি আশেপাশের অঞ্চলে গজিয়ে ওঠা ওই চোরাই মালের ব্যাপারটাও আপনি কিছুটা হলেও সমাধান করতে পারেন। এখন বিভূতিবাবুর কাছে সমস্ত কিছু জানা যাবে, কারা চোরাই মাল দিয়ে যেত। তার মানে গোটা ভুবনপুরে বিভূতিবাবুকে ভুল চেনে। বিভূতিবাবু ভালো মানুষ ছিলেন না। এটা অতি সাধারণ ব্যাপার মিনময়বাবু। আমাদের অনেকের মুখের কাছেই একটা মুখোশ থাকে। আমরা বাইরে যাকে যেমনটা দেখাই সবাই তেমনটা দেখতে পাই। বিভূতিবাবু জানতেন তিনি একা এই কাজটা করতে পারবেন না, তাই তিনি তার দল ভারী করতেন এবং তার মধ্যে থেকেই কয়েকজনকে বেছে রাখতেন এই কাজের জন্য। এর আগেও দুজন হয়তো তার ব্যাপারটা জানতে পেরেছিল। তাদের দুজনকে তুমি ফোন করেছিলে, মাধব জানতে পেরেছিল। আমার মনে হয় ওই দুজনের সঙ্গে মদের আসরে বসেই ওরা প্রথমে মাধবকে তাদের দলে নিয়ে আসার প্রস্তাব দেয় এবং মাধব সে কথা স্বীকার না করায় মাধবের নেশার তরলের সঙ্গে বিষ মিশিয়ে তাকে হত্যা করে এবং সেই সময় সেখানে আর কেউই ছিল না, তাই তাড়াহুড়ো করে খড়ের বান্ডিলের মধ্যেই মৃতদেহটা ঢুকিয়ে দেয়। পরে হয়তো সরিয়ে রাখত, কিন্তু আমার মনে হয় সেই দিন কিংবা পরের দিন সদাচরণ ওই খড়ের বান্ডিল নিয়ে রওনা দিয়েছিল মুকুন্দপুরের উদ্দেশ্যে। এরপর তাকে বিদায় জানিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। আমাদের ফেরার জন্য মৃন্ময়বাবুর একটি গরুর ব্যবস্থা করে দিয়েছিলেন। গাড়িতে উঠে বসতেই দেখা গেল আমাদের গাড়ির গাড়োয়ান সদাচরণ। সদাচরণ হেসে বলল, আমি আর কি করলাম? যারা আমায় এত সাহায্য করলো তাদের আমি নিজের হাতেই বাড়ি পৌঁছে দেব। চলুন চলুন, আপনাদের দিয়ে আসি। আপনারা যে কি সাহায্য করেছেন আমার, আমি কোনো দিনও ভুলব না। সদাচরণ, এরপর থেকে খড়ের বান্ডিল তোলার সময় একটু সাবধানে তুলে দেখো, এখান থেকে পা কিংবা মাথা কিছু যেন বেরিয়ে না থাকে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেবো। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের নোটিফিকেশন যাতে মিস না হয় সেজন্য একটি হোয়াটসঅ্যাপের চ্যানেলও খোলা হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।